আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। আমাদের যে কোনো রিসার্চে হাইপোথিসিস টেস্টিং একটা অবিচ্ছেদ্য অংশ। প্রায় সব ধরনের রিসার্চেই আমাদেরকে হাইপোথিসিস করতে হয়। তো এখন আমরা জানবো হাইপোথিসিস টেস্টিংটা আসলে কি। এক কথায় বলবো, হাইপোথিসিস টেস্টিংটা হচ্ছে, হাইপো মানে হচ্ছে সম্ভাব্য, টেন্টেটিভ, আর থিসিস মানে হচ্ছে ধারণা। তাহলে হাইপোথিসিস মানে কি দাঁড়ালো? কোন একটা বিষয়ের প্রতি কোন একটা বিষয়ের উপর সম্ভাব্য ধারণা। আমরা নর্মালি আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছু বিষয়ের উপর ধারণা নেই, সেই ধারণাটা যাচাই করা, এটা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। এখন পরিসংখ্যানে হাইপোথিসিস টেস্টিংটা আসলে কি? স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে ধারণাটা যাচাই করাটাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। দুই ধরনের হাইপোথিসিস আমাদের আছে, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিসটা হচ্ছে যে আপনি যে প্রাথমিক যে ধারণাটা নিলেন, সেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। সেটা পসিবল রিজেকশনের জন্য আমরা নিয়ে থাকি, যে আমি যে একটা দাবি করলাম, ধারণা করলাম, সেটা আসলে সঠিক কিনা, সেই প্রাথমিক ধারণাটাই হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস মানে সেটার উল্টো, যে আমি যেটা নাল হাইপোথিসিস হিসেবে নিলাম, সেটা বিপরীতই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। হাইপোথিসিসে দুই ধরনের এরর থাকে, একটা হচ্ছে টাইপ 1 এরর, আরেকটা হচ্ছে টাইপ 2 এরর। টাইপ 1 এররটা আসলে কি? সেটা হচ্ছে আপনি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করার কথা, কিন্তু আপনি ভুল করে নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিলেন। নাল হাইপোথিসিস ভুল করে রিজেক্ট করাটাই হচ্ছে টাইপ 1 এরর। সেটা আপনি অ্যাকসেপ্ট করার কথা, কিন্তু আপনি অ্যাকসেপ্ট না করে আপনি নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিলেন। টাইপ 2 এররটা হচ্ছে যে নাল হাইপোথিসিস আপনার রিজেক্ট করার কথা, কিন্তু আপনি ভুল করে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করে ফেলেছেন, সেটা হচ্ছে টাইপ 2 এরর। এই দুটো এররের মধ্যে কোনটা সবচেয়ে বেশি মারাত্মক? সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে টাইপ 1 এরর। কারণ আপনি যদি ভুল করে নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেললেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করার কথা, আপনি অ্যাকসেপ্ট না করে কি করলেন? নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেললেন। যদি আপনি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার ফার্দার আর অ্যানালাইসিস প্রয়োজন নেই, আপনার অ্যানালাইসিস এখানেই শেষ। কিন্তু আপনি ভুল করে কি করলেন? নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেললেন এবং ফার্দার অ্যানালাইসিস করলেন, অনেক জটিল ঝামেলার কাজ করলেন, করার পরে দেখলেন ফলাফল শূন্য। কারণ আপনাদের তো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করার কথা, এটা তো অ্যাকসেপ্ট হওয়ার কথা, কিন্তু আপনি তো রিজেক্ট করে কি করলেন? আরো অনেক অ্যানালাইসিস করলেন, শেষে গিয়ে দেখলেন কিছু আসে নাই, ফলাফল শূন্য। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স ওর আলফা, এটা আমরা আলফা দ্বারা ডিনোট করে থাকি। লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে আপনি এই টাইপ 1 এরর কমিট করার যে প্রবাবিলিটি, সেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। নর্মালি আমরা 5%, 10% লেভেল অফ সিগনিফিকেন্স নিয়ে থাকি। 5% বলতে বোঝাচ্ছি যে আপনি টাইপ 1 এরর মানে ভুল করে নাল হাইপোথিসিস রিজেক্ট করার যে সম্ভাবনা, সেটাই হচ্ছে 5%। দুই ধরনের টেস্ট থাকে এখানে, এটা হচ্ছে ওয়ান টেল টেস্ট, এটা টু টেল টেস্ট। ওয়ান টেল টেস্ট হচ্ছে যদি আপনি যে সেই যে ধারণাটা করছেন, সেটা যদি আপনার একমুখী হয়, একমুখী হয়, হয় ডান ডান দিকে হলে সেটা বলি আমরা হচ্ছে রাইট টেল, আর যদি বাম দিকে হয় সেটা হচ্ছে লেফট টেল। আমাদের যে ক্রিটিক্যাল রিজিয়নটা, সেটা যদি এক সাইডে হয়, তাহলে সেটা হচ্ছে ওয়ান টেল, আর যদি দুই সাইডে হয় সেটা হচ্ছে টু টেল টেস্ট। টেস্ট স্ট্যাটিস্টিক্স, আমি যদি আবার এক কথায় বলি, তাহলে বলতে পারি যে আহ, আপনি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন, যার ভিত্তিতে সেটা বের করার যে মাধ্যমটা, সেটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক্স। একটা বিষয় হচ্ছে এখানে ক্রিটিক্যাল রিজিয়ন এবং ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল রিজিয়ন হচ্ছে, এখানে দুই ধরনের রিজিয়ন থাকে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়ন। অ্যাকসেপ্টেন্স রিজিয়ন যেটা, সেটাতে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করা হয়, যে রিজিয়নটাতে আপনার ভ্যালুগুলো পড়লে। আর যে ভ্যালুগুলো যদি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে, তাহলে আমরা নাল হাইপোথিসিস কি করি? রিজেক্ট করি। আর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে সেই ভ্যালু যেটার উপর ভিত্তি করে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি অথবা রিজেক্ট করি। এরপরে একটা হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালুটা আসলে কি? পি ভ্যালু হচ্ছে স্মলেস্ট ভ্যালু, যে আপনি টাইপ 1 এরর কমিট করার যে স্মলেস্ট ভ্যালু, সেটা হচ্ছে পি ভ্যালু। আমরা পি ভ্যালু উপর ডিপেন্ড করে নাল হাইপোথিসিস কি করি? অ্যাকসেপ্ট করি অথবা রিজেক্ট করি। পি ভ্যালু যদি আলফার চেয়ে ছোট হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। আর যদি পি ভ্যালু আলফার চেয়ে বড় হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি।
তাহলে এই যে অ্যাকসেপ্ট করলাম রিজেক্ট করলাম কিসের ভিত্তিতে? পি ভ্যালুর ভিত্তিতে। আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে পি ভ্যালুর উপর ভিত্তি করে। আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা কোথা থেকে পেয়ে থাকি? আমাদের দু ধরনের ভ্যালু আছে একটাতে, একটা হচ্ছে আমরা যদি টেস্ট স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে যেটা পেয়ে থাকি সেটাকে বলে হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। আর আমাদের নর্মালি বইয়ের পিছনে একটা চার্ট থাকে, সেটাতে আমাদের ক্রিটিক্যাল ভ্যালুগুলো দেওয়া থাকে। সেই ক্রিটিক্যাল ভ্যালু এবং অথবা টেবুলেটেড ভ্যালু সেটা এবং ক্যালকুলেটেড ভ্যালু দুটার উপর কম্পারিজন করে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করে থাকি। কিছু ইম্পর্ট্যান্ট টেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে জেড টেস্ট অথবা নর্মাল টেস্ট অথবা লার্জ স্যাম্পল টেস্ট, তিনটা নামই বলা হয় এটাকে। আরেকটা হচ্ছে টি টেস্ট, আরেকটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট এবং আরেকটা হচ্ছে এফ টেস্ট। তো আজকে আমরা আহ, শুধু জেড টেস্ট নিয়ে আলোচনা করব, কিভাবে এক্সেল এর মাধ্যমে আমরা জেড টেস্ট করতে পারি। আচ্ছা, জেড টেস্টকে বলা হয় নরমাল টেস্ট অথবা লার্জ স্যাম্পল টেস্ট। এখানে আমাদের তিনটা ক্রাইটেরিয়া আছে কখন আমরা জেড টেস্টটা করব। একটা হচ্ছে পপুলেশন যখন নর্মাল হয়, পপুলেশন নর্মাল, আর এই যে জেডটা সেটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ মিন জিরো অ্যান্ড ভেরিয়েন্স ওয়ান, এবং পপুলেশন হবে নর্মাল, আবার ভেরিয়েন্স নোন মানে জানাও থাকতে পারে অথবা অজানাও থাকতে পারে। অজানা থাকলে আমরা বের করে নিব। তবে তখন কি হতে হবে? স্যাম্পলটা লার্জ স্যাম্পল হতে হবে, অ্যাটলিস্ট 29 এর উপরে। তো তিনটা ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে পপুলেশন নর্মাল এবং ভেরিয়েন্স নোন, ভেরিয়েন্স জানা থাকবে ফর এনি স্যাম্পল, হতে পারে সেটা লার্জ স্যাম্পল অথবা স্মল স্যাম্পল। যে কোনো স্যাম্পলের ক্ষেত্রে আমরা যদি আমাদের ভেরিয়েন্স জানা থাকে এবং পপুলেশন নর্মাল থাকে তখন আমরা টেস্ট করব। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে পপুলেশন নর্মাল কিন্তু ভেরিয়েন্স জানা নেই, ভেরিয়েন্স আননোন। তখন আমরা আমাদের স্যাম্পলটা কি হতে হবে? লার্জ হতে হবে। লার্জ হলে আমাদের ভেরিয়েন্স আননোন হলে আমরা জেড টেস্ট করতে পারবো। এখন লার্জ স্যাম্পল বলতে বোঝাচ্ছি যে গ্রেটার দেন 29, 29-এর উপরে যদি স্যাম্পল হয় তখন সেটাকে আমরা বলতে পারি লার্জ স্যাম্পল, আর 29 অথবা এর নিচে হলে সেটা আমরা বলবো স্মল স্যাম্পল। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে পপুলেশন নট নর্মাল। পপুলেশন নর্মাল না, তোমার ভেরিয়েন্স জানা থাকতে পারে অথবা জমা থাকতে পারে, তবে এখানে মেইন জিনিসটা হচ্ছে সেটা হতে হবে লার্জ স্যাম্পল। লার্জ স্যাম্পল যদি নর্মালও না হয় তবে সে আমরা বলি যে লার্জ স্যাম্পল অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে লার্জ স্যাম্পল যতই লার্জ হবে সেটা যতই নর্মাল ডিস্ট্রিবিউশন হবে দিকে এগোবে। তখন আমরা ভেরিয়েন্স জানা থাকুক বা অজানা থাকুক সব দুই ক্ষেত্রে আমরা কি করতে পারি? জেড টেস্ট করতে পারি। যাই হোক, এখন আমরা একটা প্রবলেম দেখব। জেড টেস্ট এর প্রবলেম, একটা প্রবলেম দেখব। একটা প্রবলেম আছে যেরকম যে দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ ফার্ম ক্লেইমস দ্যাট হিজ ফার্ম প্রডিউসেস 110 আইটেমস অন এভারেজ ডেইলি। তার মানে একটা ম্যানেজিং ডিরেক্টর তিনি ক্লেম করছেন যে ওনার যে ফার্ম আছে সেখানে 110টি আইটেম এভারেজে প্রডিউস হয় প্রতিদিন। A random sample of 15 days gives the following data set. এখানে আমাদের 15টা স্যাম্পল দেওয়া আছে 15 দিনের, যে প্রতিদিন কি ধরনের কতটা আইটেম প্রডিউস করা হয়। It is known that the number of items produced by the farm follows normal distribution. এখানে বলাই আছে যে আমাদের এই যে ফার্মে আইটেম প্রডিউস হয় সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এবং ভেরিয়েন্স কত? 300। আমাদের ভেরিয়েন্স জানা আছে, পপুলেশন নর্মাল, ভেরিয়েন্স জানা আছে। এখন আমাদের স্যাম্পল লার্জ হোক বা স্মল হোক আমরা কোন টেস্ট করব? জেড টেস্ট করব। ক্যান উই কনক্লুড এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স? লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে 5%। আমরা জানি লেভেল অফ সিগনিফিকেন্স কি, সেটা দেওয়া আছে 5%। দ্য এভারেজ ডেইলি প্রোডাকশন অফ আইটেমস অফ দ্যাট ফার্ম ইজ 110। এই যে 110 সেটা হচ্ছে আমরা নাল হাইপোথিসিস হিসেবে ধরে নিব, আর অল্টারনেটিভ ধরে নিব হচ্ছে 110 না। তাই আমরা এটার টু টেল টেস্ট 110 সমান হবে অথবা সমান হবে না। যদি ওয়ান টেল হতো তাহলে হয় বড় হতো, 110-এর চেয়ে বড় অথবা ছোট হতো। 110-এর চেয়ে বড় হলে সেটা হতো রাইট টেল টেস্ট, 110-এর চেয়ে ছোট হলে সেটা হতো লেফট টেল টেস্ট। যেহেতু এটা 110-এর সমান তাহলে আমরা বলবো সেটা হচ্ছে টু টেল টেস্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেন হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর উনি ক্লেম করছেন, দাবি করছেন বা ধারণা করছেন যে ওনার ফার্মে প্রতিদিন 110টি আইটেম প্রডিউস হয়। এখন আমাদের একটা স্যাম্পল দেওয়া আছে, সেই স্যাম্পল ডাটার উপর ভিত্তি করে আমরা বলবো যে উনি যে ক্লেম করছেন সেটা কি আসলে সঠিক নাকি সঠিক না। ওকে,
আচ্ছা, এখন আমরা এক্সেলে চলে যাব। এই যে আমরা আইটেম প্রোডিউসড, প্রতিদিন কি ধরনের আইটেম প্রোডিউসড হয় আমরা সেটা নিয়ে নিলাম। এখানে ভেরিয়েন্স দেওয়া আছে 300, নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের 110, যিনি ম্যানেজিং ডিরেক্টর ক্লেম করেছেন, আর লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5। আচ্ছা, আমার এই এক্সেল ভার্সন হচ্ছে 2021। এখানে আমাদের ডেটায় গেলে ডেটায় গেলে ডেটা অ্যানালাইসিসে যাওয়ার পর একটা অপশন আছে সবশেষে, সেটা হচ্ছে ডেট টেস্ট টু স্যাম্পল ফর মিনস। যেহেতু আমরা এখানে 110 টা এভারেজ, তার মানে 110 কি আমাদের মিন, পপুলেশন মিন। তাহলে এখন স্যাম্পল হচ্ছে দুটো লাগবে, তো আমাদের স্যাম্পল আছে একটা। এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটা একটা স্যাম্পল ধরে নিব, ধরে নিলাম। আর এটা আমার যেহেতু এই স্যাম্পলটা দরকারই নেই, সেটা আমরা একটা জিরো বসে নিলাম। কোনো এটা যদি আমাদের কোনো মেন স্যাম্পলে কোনো এফেক্ট না পড়ে, আমরা একটা স্যাম্পল ধরে নিলাম হচ্ছে জিরো। আর আমাদের আইটেম প্রোডিউসড এটা হচ্ছে আমাদের মেইন স্যাম্পল। যেহেতু এখানে টু স্যাম্পল, কিন্তু আমরা করতে যাচ্ছি ওয়ান স্যাম্পল নিয়ে, ডাটায় যাব, এরপর যাব ডাটা অ্যানালাইসিসে। ওখানে গিয়ে জেড টেস্ট টু স্যাম্পল ফর মিনস এটাতে ক্লিক করব। করার পর আমাদের একটা ডায়লগ বক্স আসবে, সেখানে প্রথমটা হচ্ছে ভেরিয়েবল রেঞ্জ। এখন আমরা ভেরিয়েবল রেঞ্জ, প্রথম ভেরিয়েবলটা আমাদের নিলাম আইটেম প্রোডিউসড, এটা হচ্ছে আমাদের মেইন স্যাম্পল। এই যে ভেরিয়েবল টু রেঞ্জ, সেটা হচ্ছে আমরা যে একটা এটা ধরে নিলাম, এটা নাম কাওয়াস্তে সেটা ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল টু। হাইপোথিসিস, হাইপোথিসাইজড মিন ডিফারেন্স, সেটা কত, আমরা মানে নাল হাইপোথিসিসটা আসলে কত, আমরা কি দাবি করতেছি, সেটা হচ্ছে 110। 110 ভেরিয়েন্স নোন, ভেরিয়েন্স নোন থাকে, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েন্সটা আমরা জানি, আমরা সেটা হচ্ছে 300। আমরা ভেরিয়েন্সটা নিলাম। এরপর হচ্ছে ভেরিয়েবল টু, ভেরিয়েন্স নোন। এখন আমাদের ভেরিয়েন্স টু এর ভেরিয়েন্স তো আমরা জানি না, কারণ ধরে নিচ্ছি শূন্য, এখানে শূন্য লেখা যাবে না। আমরা একটা স্মল একটা ভেরিয়েন্স নিয়ে নিলাম 0.000। লেভেল যেহেতু আমরা নিয়েছিলাম, যে লেভেল ক্লিক করলাম, আর আলফা মান হচ্ছে 0.05। নিউ ওয়ার্কশিটে নিয়ে আমরা এটা আউটপুট যেটা সব সময় দেখিয়েছি, এখানে নিউ ওয়ার্কশিটে নিতে পারি, সমস্যা নেই। পরে সবকিছু ঠিক আছে, এবার আমরা ওকে দিলাম, আমাদের চলে আসলো কাঙ্ক্ষিত ফলাফল। এটা আমরা ডিলিট করে দিই, আমাদের এটা প্রয়োজন নাই। আচ্ছা, এটা মার্জ করে নেই। ওকে, আমাদের এখন ওয়ান স্যাম্পল, টু স্যাম্পল না। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মিন দেখতে পাচ্ছি, নন ভেরিয়েন্স 300, অবজারভেশন আমাদের এখানে 15টা, তার মানে আমাদের এটা হচ্ছে স্মল স্যাম্পল। হাইপোথিসাইজড মিন ডিফারেন্স, যেটা আমরা ধরে নিয়েছিলাম, দাবি করেছিল যে ম্যানেজিং ডিরেক্টর, সেটা হচ্ছে 110। মানে তিনি বলতে যাচ্ছেন যে প্রতিদিন তার ফার্মে 110টা আইটেম এভারেজে প্রডিউস করা হয়। আচ্ছা, যেটা আমাদের একটা টু টেল টেস্ট, তাই আমরা এটা দেখব। আচ্ছা, এখানে জেড ভ্যালুটা দেখি, যেটা ভ্যালুটা 2.03, জেড স্ট্যাটিস্টিক দিয়ে বের করা হয়েছে, সেটা মান হচ্ছে 2.03। আর আমরা আসলে এখানে ফোকাস করবো হচ্ছে পি ভ্যালু, সেটা হচ্ছে 0.043। এখন আমরা জানি যে পি ভ্যালুর মান যদি আলফা থেকে ছোট হয়, আলফা কত, 0.05, যেহেতু আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স নিয়েছি, তাহলে আমাদের এখানে আলফার মান হচ্ছে 0.05। এখন 0 থেকে 0.5 এর চেয়ে যদি সেটা ছোট অথবা সমান হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। আর যদি 0.05 থেকে মানটা বড় হয়, পি ভ্যালু বড় হয়, তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে 0.05। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে নাল হাইপোথিসিস আমরা এখানে রিজেক্ট করতে পারি। তার মানে ম্যানেজিং ডিরেক্টর যিনি যে ক্লেম করেছেন যে এভারেজে তার ফার্মে প্রতিদিন 110টা আইটেম প্রডিউস হয়, ওনারই ক্লেম সঠিক নয়। উনি, তার মানে ওনার ফার্মে 110টি আইটেম এভারেজে প্রতিদিন কি হয় না, প্রডিউস হয় না, হয় বেশি অথবা কম, সেটাও পরে, কিন্তু তার ফার্মে প্রতিদিন 110টি আইটেম এভারেজে কি হয় না, প্রডিউস হয় না। উনি যে দাবি করছেন, যে উনি যে দাবি করছে সেটি সম্পূর্ণ মিথ্যা। সেটা আমরা কি করেছি, টেস্ট করে সেটা এভিডেন্স সহকারে নিশ্চিত করেছি।
আচ্ছা, এখানে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু যে বললাম সেটা হচ্ছে 1.96, সেটা টোটাল টেস্টের ক্ষেত্রে 0.05, সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের জেড টেস্ট। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা বইয়ে দেখতে পারেন, গুগলেও দেখতে পারেন, আরও বেশি অনেক কিছু জানতে পারবেন। আমি জাস্ট একটা ফলাফল, একটা প্রাথমিক ধারণা নিলাম আমাদের এই ডায়লগ বক্সটা এই জিনিসটা জানার জন্য, যে ক্রিটিক্যাল ভ্যালু কি, হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস কি, অল্টারনেটিভ কি কি, লেভেল অফ সিগনিফিকেন্স কি, এগুলো জানার জন্য, এই জিনিসটা জানার জন্য আমি আসলে একটা জাস্ট প্রাথমিক ধারণা দিয়েছি। হিউজ জানার জন্য আপনারা গুগল করতে পারেন বা বিভিন্ন বই আছে পরিসংখ্যানের, সেখানে আবার জানতে পারেন বেসিক পরিসংখ্যানগুলোতে, বইগুলোতে। আশা করি একটু যদি কেউ উপকৃত হয়ে থাকেন সেটাই আমার সার্থকতা। নেক্সট কোন বিষয়ে ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওগুলোতে টি টেস্ট, এফ টেস্ট, আই স্কোয়ার টেস্ট সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ততদিনই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।